নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে, লেখনী তুলেছেন তেজস্মিতা মূর্তজা। পর্ব তৃতীয়র বর্ধিতাংশ। মনমোহন সিংহ সিটির নতুন বাজারের আশপাশটা জুড়ে যত দেখা যায় সারি ধরা হাই রাইজ বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আদ্রিজ প্রধানের অ্যাপার্টমেন্টে নয়নতালায় তার ব্যালকনিতে দাঁড়াতেই শহরের এধার ওধার চোখে পড়ে। এছাড়া শহরের কোল দিয়ে সরু বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, আরেকদিকে মাক্সকান্দা বাস স্টেশন, থেমে থাকা সারি সারি বাস, অন্যদিকে সাপের মতো স্ত্রীর রেলপথ। আদ্রিজের অ্যাপার্টমেন্টের বেডরুমের ব্যালকনি থেকে দূরে ঝাপসা ব্রহ্মপুত্র দেখা যায়। ব্যালকনি বলা ঠিক না, অদৃশ্য বিভাজনের মাধ্যমে তিনটা কাজ চলে, কিন্তু দেওয়াল নেই। এক টুকরো বেডরুমের ব্যালকনি হিসেবে আরেক বিভাজনের বায়ামাগার, আর বাকি কিছু পাঠাগার ও গবেষণাগার। ইংরেজি বইয়ে ঠাসা তিনটে সেলফ, তার এক কোণে একটি কাচের দরজা, ফ্লেক্সড গ্লাস ডোর। ভেতরের কিছু দেখা যায় না, ঝাপসা। সামনের তাকে এলোমেলো বইগুলো ঠেসে রাখা, ইংরেজি লেখকের গবেষণামূলক বই। দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল অফ ফার্মেসি, দ্য ফার্মোলাক্যাজিক বেসিক অ্যান্ড থেরাপিস্ট, দ্য কমপ্লিট ড্রাগস রেফারেন্স, stringent applications of named resection in original synapses, the chemistry of mind athletic drugs, Vogel's textbook of practical organic chemistry, Charles analyzes a drugs and poison, the anarchics cookbook. সেলফগুলোর মাঝখানে মাঝারি একটা কাচের টেবিল ও দুটো চেয়ার। বইগুলোর কিছু একাডেমির, কিছু বিদেশি থেকে সংগ্রহ করা, কিছু বা অর্থনৈতিক, কালোবাজারের থেকে বহু দামে কেনা। সকালবেলা আদ্রিজের ব্যায়ামের সাহায্য করার সঙ্গী হিসেবে আসে রুশো, কিন্তু আজ এলো না। আদ্রিজের মাংসপেশি কামড়াতে লাগলো। সকাল 9টার দিকে মোবাইলে কল এলো, মোট 6 বার। আদ্রিজ উপর হয়ে বিছানায় শুয়ে পড়ে শুনলেন সে আওয়াজ। শরীরটা চঞ্চল লাগছে, কোনো ভারী খাটুনি করা দরকার। চোখ খুলে সে দেখতে পেলেন তিনি এখন একটি কারাগারের মেঝেতে পড়ে আছেন। সামনে লোহার শিক, নোংরা বদ্ধ জায়গা, ভ্যাপসা গন্ধ। আশ্চর্য ঘটনা হলো, কারাগারের ভেতরে কল বাজছে। কোনো কয়েদি মোবাইল নিয়ে কারাবাসে এসেছে। খানিক পর কারাগারের শিক মিলিয়ে ওটা অফ হোয়াইট রঙের ডিস্টারবেন্টের দেওয়ালে রং এসে গেল। তিনি টের পেলেন বুকের নিচে নোংরা মেঝেটা নরম হয়ে উঠেছে, একদম বিছানার মতো। মোবাইলের রিংটংটা বালিশের কোণায় বাজছে, শক্ত তার মাঝে অসহনীয়। ফোনটা তুলে আছাড় মারতে গিয়েও টের পেলেন কাফনের মতো সাদা বেডশিটের ওপর লাল লাল ঘন তরলের দাগ। সঙ্গে সঙ্গে উঠে বসে ছাদের দিকে মুখ তুলে ধরলেন, নাকে আঙুল ছোঁয়ালেন। আঙুলের ডগায় ভরে আসলো রক্ত। ব্যালকনি আর রুমের মাঝে দাঁড়ানো কাচের দেওয়ালের পর্দাটা বাতাসে উঠছে, সূর্যরশ্মি এসে মুখে পড়েছে। মুখের চামড়া জ্বলছে, চোখ ঝলসে যাবার মতো যন্ত্রণা হচ্ছে। চোখ বুঝে চোখের ওপর হাতের তালু চেপে ধরে অন্য হাতে বেডসাইড টেবিল থেকে টিস্যু ছিনে নিতে গেলে কিছু পড়ে গেল। মেঝেতে পড়ে কাচের শিশি ঝনঝন করে ভেঙে ছড়িয়ে পড়ে। তিনি নাকে টিস্যু ধরে উঠে বসল, ছাদের দিকে মুখ তুলে। ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত, এটা রাতের টের পাওয়া যাচ্ছিল। তার বালিশের পাশে উল্টো হয়ে পড়ে থাকা ল্যাম্পপোস্ট, দুটো নোটবুক, কয়েকটা রং বেরঙের কলম ও হাইলাইটার। নোটবুকে হিচিবিচি লেখা, কী সব হিসেব, কিছু ফর্মুলা ইত্যাদি। এসির বাতাসে এখন গা চিরবির করতে লাগলো। রিমোট তুলে এসি বন্ধ করলেন। আবার ফোন বাজছে, সিধুর কল। তিনি ফোনটা বালিশের নিচে চেপে ধরলেন। রুম জুড়ে ঝাঝার এক গন্ধ দমদম করছে। হাতঘড়িটা এখনও হাতেই রয়েছে। আবার ডান হাতের কবজিতে এনার্জি ড্রাগের অ্যাসেন্টিস স্ট্রিপ। শরীরে আজকাল খুব বেশি রাশ উঠতে দেখা যায়, এটা না দিলে শরীর ছিঁড়ে যায়।
আবার কল বেজে ওঠে। মিস কল। এই ধরনের কল তার কাছে একদম একজনই আসতে পারে। সে একজনের নাম খয়রাতি, জনাব রুয়াদ ইফতেহাজ হক। আল্লাহর ভোরে উঠে মোরগের মতো ককর করার অভ্যাস তার পুরনো। ভোর সকালে ঘুম থেকে উঠে গাছের ভেতরটার রু, মগজ, বক্ষ, পাকস্থলী খুঁজে বেড়ানো রুয়াদ ইফতেহাজের স্বভাব। ভোরে উঠে কোনো বনে বাদুড়ে গিয়ে শিশির ভেজা ঘাসের দিকে ঘণ্টাখানেক চেয়ে থেকে ঘাসের আন্তর্জাতিক, ভূতাত্ত্বিক, রাজনৈতিক ইতিহাস উদ্ধৃত করা পাতিবিজ্ঞানী সে। আদ্রিজ কল ব্যাক করলেন। রুয়াদ ঘোষণা করলো, বাজারে আসবি একটু পর, কাজ আছে। আদ্রিজ সাফ মানা করে দিলেন। প্রশ্নই ওঠে না। রুয়াদ বললেন, হ্যাঁ তাহলে ওই কথাই রইল, বেলা 11টার দিকে বাজারে দেখা হচ্ছে। 1000-500 টাকা আনিস তো, মার্কেট করবো। আদ্রিজ বলে উঠল, সর বাড়া। ভালো বলেছিস। শোন, মনে মনে জানতে চাস মার্কেট করব আমি, তো তুই টাকা দিবি কেন? তোর আমার উত্তরে, সফরে যাচ্ছি তোর উদ্দেশ্যে, মার্কেট সে উপলক্ষে। তো টাকা কে দেবে? নিশ্চয়ই তুই। কথা শেষ করেই কল কেটে দিল রুয়াদ। আদ্রিজ মাথা চেপে ধরে বসে রইল। এই ছেলেটা ছোটবেলা থেকে জ্বালিয়ে মারছে। কোনো একদিন খানিকটা সালফিউরিক অ্যাসিড জড়ো করে দুধের রুটি চুবানোর মতো করে ওটাকে চুবিয়ে ফেললে কেমন হয়? ঘড়িতে 9:30। স্ট্রিপ ছিঁড়ে ঘড়ি খুলে বিছানায় রেখে সে যায় ওয়াশরুমে। বেসিনে হাত দিয়ে শরীরে ভর ঠেকিয়ে আয়নায় চেয়ে থাকে। নালি কাটলে যেমন পানি বেয়ে যায় তির করে, নাক দিয়ে রক্ত আসছে ওভাবে। ধীরে ধীরে রক্তের ঠোঁট, এরপর থুতনি পেরিয়ে গলা ছেড়ে বুকের সাদা গেঞ্জিতে ঠেকছে। গেঞ্জিটা খুলে ফেললেন তিনি। চোখ টকটকে লাল। এত ওষুধ, ব্যায়াম ও অবস্থা গ্রহণের পরও শরীর শেষ হয়ে যাচ্ছে। মুখের গঠন ভাঙা ভাঙা, চুলদাড়ি অস্বাভাবিক বেড়েছে, ত্বকের রং কালো হয়ে গেছে। তিনি রুমে ফিরে সিধুকে কল করে বললেন, আসার সময় জেন্টস পার্লার থেকে কাউকে ধরে আনো, রাত 9টা। সিধু বলল, আদ্রু স্যার 8টায়, আমাদের গাড়ি তো 11টায়, দেরি হয়ে যাবে না স্যার? হবে না, ওদিকে সব রেডি, সবাইকে যার যা জায়গা মতো ফিট করে দিও, কোথাও সামান্য ভুল হয়ে যাওয়া যাবে না। কল কেটে তিনি কিচেনে গিয়ে কফি বানান। কফি তার পছন্দ না, এমনিতেও জীবনে ঘুমহীন। কফি খেলে আরও ঘুম হয় না। কফি বানিয়ে তাতে সে কিছুটা গুঁড়ো পাউডার মেশায়। এটা ছাড়া মনমোহন সিংহ মনোযোগে আসবে না বা বাস্তবতার ওপর বরাবর সব গুলিয়ে যাচ্ছে, হ্যালুসিনেশন হচ্ছে। বেলকনির সোফাতে বসে কফির ধোঁয়া উঠতে গিয়ে প্রেশারের ট্যাবলেট মুখে ফেলে সামান্য পানি গিরে অ্যানিকে কল করলেন। অ্যানি নৌফেলকে বের করে দিয়ে নাফিকে খাওয়াতে বসেছিল। তাকে সেলুনে নিয়ে যাওয়া হবে। অ্যানি ছাড়া কেউ পারবে না চুল কাটাতে। সবাইকে নাস্তানাবুদ করার ডিগ্রি আছে নাফির, ভয় শুধু অ্যানিকে। অ্যানি কল রিসিভ করে বলল, আপনি তো বাদরের মতো দিনভর ঘুমান, আজ কি ব্যাপার? রোয়াদের ভাতিজির কোনো খবর? ইস রে, আপনাকে কল করার কথা মনে নেই? সেই কোন সকালে ওদের বাড়ির লোক এসে চাঁদা দিয়ে গেছে, ভালো একটা সিট রাখতে বলেছে। আদ্রিজ কল কেটে শাওয়ারে যায়। ঠিক 45 মিনিট খানিক দাঁড়িয়ে থেকে শাওয়ারের নিচে মাথায় ঠান্ডা পানি পড়লে প্রেশার নামতে পারে। 11টার দিকে চূড়ান্তভাবে মাংসপেশিতে অসহ্য কামড়ানি শুরু হলো। একটা টি শার্ট ও 3/4 প্যান্টের সাথে সে পরলেন হাই বুট, কানে হেডফোন ও বিলাস এক সানগ্লাস ঠোঁটে বাঁধিয়ে বেরিয়ে পড়লেন অ্যাপার্টমেন্ট থেকে। রাস্তায় কেউ বলতে পারে টি শার্ট ও ট্রাউজারের সাথে লেদার হাই বুট বেমানান, তাতে আদ্রিজে যায় আসে না। বেমানান শব্দটাই মূলত বেমানান এই জগতে। তাপমাত্রা আফ্রিকা মহাদেশের সাথে টক্কর দিচ্ছে। তিনি একটু হেঁটে, একটু দৌড়ে বাজারের মধ্যে আসেন। একটু ফাঁকা জায়গা পেয়ে দাঁড়িয়ে হাঁপ ছাড়েন। দৌড়ানোর পরিশ্রমের ফলে শরীরটা ভালো লাগছে, কিন্তু রোদ তার শরীরে সেন্সেশন হয়। তার শরীরে যেহেতু ঘামে না, বরং শরীর রোদের সবটুকু তাপ শোষণ করে শরীরটাকে তপদস্থি সিসমেন্টের মতো করে তোলে। হিটারের মতো জ্বলতে থাকে চামড়া। হিটস্ট্রোক টাইপ ব্যাপার।
এখন বমি হবে। এখন আর মনে হতে লাগলো চারপাশের অনেক কিছু ঘটছে, খুব মারাত্মক কিছু। ভয়াবহ একটা পরিবেশ দাঁড়িয়ে আছে। সে ভয় করতে লাগলো তার। পাগলের মতো এদিক ওদিক চাইলো, সব কিছু ঝাপসা। শুধু মনে হতে লাগলো সে কোনো নরকে দাঁড়িয়ে আছে। তার চারপাশটা দ্রুত ভয়াবহ ঘটনায় জড়িয়ে যেতে লাগলো। গা তীর তীর করে কাঁপতে লাগলো। খচখচ করে গা দুললাতে চুলকাতে লাগলেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন তা মনে করতে পারলেন না কিছুক্ষণ। এরপর আচমকা শরীরটা ঝাঁকি মেরে ওঠে। গলগল করে বমি করে ফেলেন। সঙ্গে সঙ্গে এক নারী কণ্ঠ চেঁচিয়ে উঠল, ছি, এই কে রে শয়তান? আজব লোক তো, বাচ্চা নাকি রাস্তার মধ্যে বমি করছিস? সরে আয় নয়ন, ছি ছি ছি, দেখি কি হাল হলো তোর। আজিজ চোখ ঝাপটালেন বারবার দেখার জন্য। তার মাথার ভেতরে এখন ভূত শব্দ শোনা যাচ্ছে। কারের ভেতরে এসি চলছে, যেমন গা গুড়িয়ে আসছে অমন। হেডফোন খুলে ফেলে দিলেন রাস্তার উপর। ওটা ভেঙে গেল। আরেকটা মেয়ে বলল, থামো ফুফি, লোকটা অসুস্থ মনে হচ্ছে। দেখি দাঁড়াও, ওই যে আপনি ঠিক আছে? কেমন লাগছে আপনার? দেখুন আমার স্টারটাই কি অবস্থা করেছে। মাথা ঘুরছে আপনার? অসুস্থ আপনি? এই কণ্ঠস্বর ও বাক্যগুলো ওষুধের মতো সুখদায়ক লাগলো আদ্রিজের কাছে। মেয়েটা কেন রেগে গিয়ে দু চারটা কথা ঝাড়ল না, বরং নরম পা ফেলে কাছে এলো। সাথে সাথে আদ্রিজের কানে ফ্লোরাল পারফিউম সুগন্ধ ঢুকলো। কিন্তু অ্যালার্জির কারণে মেয়েটার কাছে আসতেই সে দুম করে এক হাঁচি দিলেন তিনি। এমনিতেই তার কণ্ঠস্বর বড় ভারী, তার ওপর এমন ছেলে মানুষের বোম ব্লাস্টিং হাঁচি। মেয়েটা কেঁপে উঠে পিছিয়ে গেল, সামান্য একটু সংকুচিত হলো, কিন্তু সরে গেল না। তার হালকা নীল স্কার্টের নিচে ভাগ দুর্গন্ধ বমিতে ভরে গেছে। সাদা কুর্তি হাঁটু পর্যন্ত সামান্য উপরে উঠেছে, তাতেও ছিটা লেগেছে। বড় বৃষ্টি লাগছে দেখতে। আদিজ কেমন অদ্ভুত কণ্ঠে ক্ষমা চেয়ে উঠল, আমি দুঃখিত মিস, আমি সরি, আই 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 অ্যাম এক্সট্রিমলি সরি। আমি দেখিনি, হঠাৎই পেট গুড়িয়ে এলো। কণ্ঠস্বর ভারী, মোটা পৌরুষ। মেয়েটি স্বভাবত সংকুচিত হলো। তখনই পেছন থেকে আগের মেয়েটা সরু গলায় চেঁচালো, এই নয়ন, চলে আয় তো। গা ভরে বমি করে আবার মহানুভবতা দেখানো হচ্ছে, মাতার হবে কোথাকার। আয় বাড়ি গিয়ে সাবান মেখে গোসল করবি আয়। আদ্রিজ নিঃশব্দে আর চোখে মেয়েটির দিকে দেখলেন। তার মনে হলো রণচণ্ডী মেয়েটাকে সে চেনে। মনে পড়লো এটা তার নানুর ছোট ভাইয়ের মেয়ে ঋতু। এখনো মধুরা ও ঝগড়ুটি রয়ে গেছে, মুখভরা এবং ঝগড়ুটি রয়ে গেছে। কিন্তু যে মেয়েটাকে তার খুব কাছে এগিয়ে এসেছিল, স্নেহভরে তাকে দেখেছিল এই অপরাধা কিশোরীকে। কিশোরীর কণ্ঠস্বর এত সুন্দর, চেহারা, চুল, পোশাক। আদ্রিজ সোজা হয়ে দাঁড়িয়ে পারছিল না। তার শরীরের ত্বক খচখচ করছে, গলা শুকিয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। রাস্তায় কিনারে বসে পড়লেন। নোংরা ড্রেনের এক ফাঁকে মুখ নিচু করে আবার ভকভক করে বমি করে ফেললেন। শরীর টলমল করে উঠল তার। ঋতু চিনল না লোকটাকে। আনোয়ারা ফুফুর নাতি সে। আনোয়ারা ফুফুর মেয়ে মাসুরা মারা যাওয়ার পর আর আনোয়ারা ফুফু ভুলেই গেছেন তার মেয়ের একটা ছেলে সন্তানও ছিল। রোয়াদ ভাইয়ের দোসর অনাথ ছেলেটা আদ্রিজ প্রধান। এই আদ্রিজের আজ থেকে তার নানুর জন্য এখনও প্রতি মাস এক গাদা করে টাকা আসে, শুধু ওষুধ খাওয়ানোর নাম করে। ফুফু আয়েস করে খরচা করে তা। সেই ফাঁকে নাতির খোঁজ করার খেয়াল থাকে না। সেহেতু এসব স্বার্থপরতার কারণেই বড় ফুপুকে একটু পছন্দ করে না। কিন্তু ঋতুও আজ মাসুরা আপার ছেলেটাকে চিনতে পারল না। তাদের বংশের বয়সের গোলমাল। বোনের ছেলেরা তার চেয়ে বয়সের বড়। না আসে নাক কুচকে দাঁড়িয়ে রইল দূরে। এদিকে নয়নতারা দৌড়ে গিয়ে লোকটার কাজ চেপে ধরল। কি করছেন? ড্রেনে পড়ে যাবেন তো, সরে আসুন, আপনার শরীর টলছে, প্লিজ সরে আসুন। আমি ধরছি আপনাকে, রাস্তার উপর বমি করুন। এই অসুস্থ অবস্থায় এইভাবে কেউ রাস্তায় বেরোয়? উঠতে পারবেন? কোথায় থাকেন আপনি? আজ নাকে আবারও ঠেকলো সে পারফিউমের গন্ধ। মেয়েটা বুঝতে পারলো না কেন আজ এভাবে ছোঁয়া ঠিক না। মেয়েটার কি ক্ষতি ভয় নেই? আজ নিজেকে ছাড়িয়ে নিয়ে পকেট থেকে এক টুকরো টিস্যু বের করলো, এগিয়ে দিয়ে বলল, স্কার্ট মুছে ফেলুন, নোংরা হয়ে গেছে। সে চিন্তা আপনার না করলেও হচ্ছে আপাতত। ও তেমন কিছু না, আপনার অবস্থা দেখুন, একা চলতে পারবেন? নয়নতারা অবাক হলো। এরকম অবস্থায় এত স্বাভাবিকভাবে উল্টে তার সেবায় মনোযোগী লোকটা। অদ্ভুত সুন্দর চেহারা, কিন্তু চুলদারির জঞ্জালে
অস্বাভাবিক দেখতে লাগছে। লোকটা কোনো প্রশ্নের জবাব দেয় না, প্রতিবাদও করে না। রোদে শরীরের ত্বক লাল হয়ে গেছে। নয়নতারা দৌড়ে গিয়ে ঋতুর কাছ থেকে পানির বোতল আনলো। তন্নি বেগম সবসময় নয়নতারার সঙ্গে বোতল ভরে দেন। নয়নতারা তখন আজিজের সামনে থেকে স্কার্ট উঁচিয়ে ধরে দৌড়ে গেল। মনে হলো কোনো শুভ্র পরি ডানা চাপটে উঠে গেল। পায়ে ফ্ল্যাট অলঙ্কারের মতো সাজানো জুতো, তার ওপর ফর্সা পায়ের গোড়ালি, ছোঁয়ার উপরই নুপুর। ঝনঝন আওয়াজ তুলে বাজতে বাজতে এগিয়ে গেল। আজিজ চোখ বুজলে। নীল জর্জেটের ওড়নাটা পেছনে পরীর ডানার মতো উঠতে উঠতে সঙ্গ দিচ্ছে মেয়েটার। চুলের আধ খোলা বেনিতে ফুলের মতো ক্লিপ, সাদা টপ কুর্তা, ফর্সা নরম হাতে বাচ্চাদের মতন স্মরণীয় চিকন চুল, এত অভিজাত সাজ, নক্ষত্রের মতো উজ্জ্বল। আজিজের কেমন হিংসি হলো। এই তো ডিজনির পরীদের রাজকন্যার মতো সাজ চেহারা। তিনি অসহনীয় চোখ সরালেন। পরীদের রাজকন্যা ফিরে এসে বোতল এগিয়ে দিয়ে বলল, নিন, পানি নিন, একটু পানি খান, ভালো লাগবে আপনার। বমি করলে গলা শুকিয়ে যায়। মুখটা ধুয়ে নিন, মাথায় একটু পানি বসিয়ে দেব? রোদে মাথা গরম হলে বমি হতে পারে। এভাবে একা বাড়িতে ফিরতে পারবেন? আজিজ চুপচাপ বোতলটা হাতে নিল। চুলগুলো হাতের আঙুল দ্বারা ব্যাক ব্রাশ করতে করতে একটু ভালো করে দেখলেন সুন্দরীকে। এত নমনীয়তা, মানবিকতা কে শিখিয়েছে? এ তো ওয়াসিম মামার মেয়ে মনে হচ্ছে। তা হোক, সাহেবের মেয়েকে এত ভালো করে মানুষ করেছেন। সামান্য ঠোঁট তেড়া করে হাসতেন তিনি। চমৎকার গায়ের তার, ভেতরতা, সত্তা। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নৈসাচ্ছিক আমার ভেবো না, সুখের মুখ না। গানটা মনে মনে গাইবার পর আজিজ উজ্জ্বল নক্ষত্র কন্যার একটি নাম পেলেন, স্বপ্নচারিণী। টিস্যু নিয়ে বসে পড়লেন নয়নতারার পায়ের কাছে। নয়নতারা অপ্রস্তুত হয়ে কিছু হাঁটতে গেলে তার ডান হাত ধরে ফেললেন আজিজ। চুপচাপ দাঁড়াও। এত শান্ত, ঠান্ডা ও ভারী কণ্ঠস্বর নয়নতারা আগে কখনো শোনেনি। লোকটাকে তার কি যেন চেনা চেনা লাগতো। সে বুঝতে পারছিল না। সে ইতস্তত করে বলে উঠল, আপনি এভাবে আমার কাছে পায়ের কাছে বসেছেন? জুতো কিনতে গেলে দোকানচারীরা চট করে পা ধরে জুতো পরাতে নেয়। তন্নি বেগম শিখিয়েছে এটা কখনোই করতে দেওয়া ঠিক নয়, এটা অসম্মান। তারা বিক্রেতা, তাদের কাছে জুতো পরিয়ে নেবার এখানে তার কোথাও নেই। তারা দিতে চাইলেও না। নয়নতারা অস্বাভাবিকতা বোধ হয়ে দাঁড়িয়ে রইল। সে আর বাধা দেবে না, তবুও লোকটা হাত ধরেই রাখলেন। তবে ছাড়লেন যখন স্কার্টটা অনেকটা হাত দিয়ে ধরতে পারল। এত শীতল একরোখা চুপচাপ মানুষকে কিছু বলারও পেল না নয়নতারা। আজ টিস্যু দিয়ে নয়নতারা স্কার্টের নিম্নভাগ যথাসম্ভব পরিষ্কার করলেন। রাস্তার মধ্যে একটি কিশোরীর পায়ের কাছে বসা এক বিশালাকায় পুরুষ। দৃশ্যটা অদ্ভুত ও বিরল। আজ যে যখন মনে হলো বমি পরিষ্কার হয়ে গেছে, সে উঠে দাঁড়ালেন। নয়নতারা অস্তিত্ব কাটিয়ে চঞ্চল কণ্ঠে বললেন, আপনি বাড়ি ফিরে রেস্ট করবেন, এখন আর বাইরে উঠবেন না, নয়তো আমি বলছি আপনি আজকে একটা কঠিন অসুখে পড়বেন, মিলিয়ে নেবেন। আজিজ আস্তে করে বলল, তাই? অবশ্যই তাই, নিজের অবস্থা বোঝেন না? কিচ্ছু হবে না, বললাম তো মিলিয়ে নেবেন। তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি মিলিয়ে নিও। লোকটা চলে গেল। নয়নতারা বিস্মিত চোখে লোকটাকে চলে যেতে দেখল। দেখা হবে? কেনই বা, আর কবে? ঋতুর কাছে কি বলো, তুমি একবার এগিয়ে গেলে না, লোকটা পড়ে গেল, কি হতো? ঋতু গোমরা মেখে বলল, আমি তোর মতো মাদার তেরেসা নই যে রোডে ঘাটে যার তার সেবায় লেগে যাব। শোন নয়ন, তোর স্বভাবের চরিত্র সুন্দর, কিন্তু এই সুন্দর স্বভাবের জন্য তুই একদিন মারা পড়বি দেখিস। দেখি, এদিকে আয়। কি বাল মুছে দিয়ে গেল এই তাল গাছ। তান্ত্রিক কাবার দেখি, তার পবিত্র ভূমি এখনই যে ঝকঝক করছে স্কার্টে। নয়নতারা মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল। তান্ত্রিক বাবা? হাসবি না নয়ন, গা জ্বলছে আমার। এদিকে আয় দেখি। আরে ওটা স্টাইল ফুপি, আজকালকার। উফ, কাটিংটা কি ছিল বলতো? ঋতু মুখ ভেঙচে বলল, উলফ কাটিং? বেশি পেকেছিস? তোর মায়ের পায়ে ধরা খালি বাকি রেখে
তোকে মার্কেটে এনেছি। ওয়াসিম ভাই জানলে আমার কবর দেবে। সে মার্কেটে না ঢুকতেই কোথাকার কোন দামরা দরবেশে এসে পোশাক নষ্ট করে দিয়ে গেল। তুই তার ওকালতি করতে এক চড়ে দাঁত ফেলে দেবো তোর। ঋতু বসে পড়লো নয়নতারার সামনে। ব্যাগ থেকে এক মুঠো টিস্যু বের করে স্কার্টটা মুছল। তার মনে হলো কাজ হচ্ছে না। নয়ন, পানির বোতল দে তো। কোন দোকানদারের চাল খেয়ে বমি করেছে কে জানে। নয়নতারা তখন মনে পড়লো, যা ফুপি, বোতল তো তোমার তান্ত্রিকভাবেই নিয়ে চলে গেছে। ঋতু কটফট করে উঠে দাঁড়ালো, এক গাঁটটা মারলো কপালে। এই গর্ধব তুই তুই কেন শুধু শুধু বোতল দিলি ওকে? টাকা পয়সা পার্সটা সঙ্গে দিলে কি হতো আল্লাহর নামে? তান্ত্রিক খেয়ে ফু দিয়ে ঝাড়া মেরে দিয়ে যেত তোকে। নয়নতারা হাসতে হাসতে গলা উঁচিয়ে বলল, ঋতু কই, তুমি তখন তো বাধা দাওনি। তুমিও কিন্তু মনে মনে চাইছিলে অসুস্থ লোকটাকে সাহায্য করা হোক। ঋতু গলা গলে যাওয়ার পাত্রী নয়। সে বলল, তুই এত সুন্দর করে রাস্তায় বেরোবি না নয়ন, মানুষের নজর লাগে। আজ দেখ কেমন পোশাক নষ্ট হলো। কবে জানি তোর কি ক্ষতি হয়ে যায়। নয়নতারার হাত ভালো মতো চেপে ধরে গম্ভীর মুখে রাস্তা পার হয়ে অন্যপাতে হাসলো ঋতু। নয়নতারা বলল, আমরা বাজারে যাব না? যাব, তার আগে যাব তোর আনন্দমোহনের সামনে। কেন? ইজ করতে। নয়নতারা হেসে উঠল। ছেলেটাকে না মেয়েটাকে? শোনো, আমাদের কলেজের ছেলেরা দেখতে খুব বিশ্রী। চুপ। পারাপারের সেতুটা তুলে আনি চল। ও একা একা বাড়ি থাকবে সেটা হচ্ছে না, ওকে বেঁধে হলো সঙ্গে নেব আমি। দুজন রিক্সা নিল আনন্দমোহনের কলেজের উদ্দেশ্যে। সেতুকে তুলে আনলো। সেতু কেনাকাটাই পটু। রুয়াদ ও আদ্রিজ মনমোহন সিং জেলা স্কুলের প্রাক্তন শিক্ষিকা। এরপর দুজন ইন্টারমিডিয়েট ভর্তি হলো আনন্দমোহন কলেজে। রুয়াদরা আবার বংশগতভাবে আনন্দমোহনের শিক্ষার্থী। এদিকে রুয়াদের দাদার দাদা অবধি, এদিকে রুয়াদের ভাবচাচা ভাই, সে নিজে, সেতু, নয়নতারা সব আনন্দমোহনে। আদ্রিজের বাপের বাড়ি ত্রিশাল, আরেক উপজেলা। বড় চাচা পড়ালেখার সুবাদে মনমোহন সিং শহরে বসবাস করতে করতে এখানে স্থায়ী হয়েছে। ছোট থেকে আদ্রিজও পড়ালেখার খাতিরে চাচার বাড়িতেই স্থায়ী হয়ে গেল একরকম। কলেজেও এখানেই। মনমোহন সিং ছাড়তে হলো কলেজ শেষে। ব্রাইট স্টুডেন্ট হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বায়োলজি বেস্ট টপ সাবজেক্টের ফার্মেসি নিয়ে পড়ার সুযোগ পেল। ঘাটতারা রুয়াদ জেলা ছেড়ে কোথাও গেল না। তার যা মেধা, অনায়াসে বুয়েটে পড়তে পারত। সে ভর্তি হলো বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল বিভাগে। রয়ে গেল নিজের শহরেই। কিছুদিন আগে সে নিজের প্রাক্তন স্কুলে অস্থায়ী শিক্ষকের চাকরি পেয়েছে। জেলা স্কুলের 9-10 ছেলেরা তার পাগল ভক্ত। পারলে তারা সব শিক্ষক বাদ দিয়ে সারাদিন রোয়াদের ক্লাসই করে। রোয়াদের পড়ানোর ধরন অন্তর্জাতের। সেদিন আবৃত্তিজীবী বৈজ্ঞানিক গঠন পড়াবে, সেদিন কোথা থেকে একটা অনাবৃত্তি উদ্ভিদ জোগাড় করে নিয়ে ক্লাসে আসে। সেদিন পেঁয়াজের লম্বচ্ছেদ প্রস্তুচ্ছেদ পড়াতে হবে, সেদিনই পেঁয়াজের কাটা স্লাইড নিয়ে উপস্থিত। একবার সে গাছের জিন ও ডিএনএকে মানুষের ইমপ্লিমেন্ট করার গবেষণায় হাত দিয়েছিল, যাতে গাছের যেমন ডালপালা ভেঙে গেলে বা কেটে গেলে যেখান থেকে মুকুল অঙ্কুরিত হয়, মানুষেরও তেমন হতে পারে। মানুষের একটা হাত কেটে গেলে সেখান থেকে ধীরে ধীরে একটা হাত গজাবে। কিন্তু আরেক দিকে বিষয়টা ক্যান্সারও পর্যায়ে চলে যেতে পারে। মানুষের শরীরে নতুন হাত গজাতে গেলে মাংসপেশির অস্বাভাবিক কোষ বিভাজন দরকার, যা ক্যান্সার। এছাড়া গাছের জিন মানুষের স্থাপন করা সম্ভব হয়। তার এক্সপেরিমেন্ট সেখানেই থামাতে হলো। তার এসব কথাবার্তা, যুক্তি, চিন্তাধারা মন্ত্রের মতো শোনার ছাত্ররা। শুধু জেলা স্কুলই নয়, আশেপাশে স্কুল কলেজের এন্টার পড়ুয়ারা কিশোরগুলোর ওপরও রুয়াদের কালাজাদুর প্রভাব পড়েছে। এই নিয়ে স্কুলে গুঞ্জন উঠেছে। রুয়াদ ওদেরকে উল্টোপাল্টা মতবাদ দিচ্ছে, শেখাচ্ছে। চঞ্চল বয়সী ছেলেরা এভাবে রুয়াদের মতো বামপন্থী অনুযায়ী হয়ে এলেও সে ভারী চিন্তার কথা। সারাদিন সবগুলো রুয়াদ জিকির টানে। মাঝারে যেমন দয়াল বাবার জিকির চলে, ওই রকম। রুয়াদ এই জীবনে কোনোদিন সঠিক সময়ে স্কুলে যায়নি।
তার শিক্ষককে অতিষ্ঠ চেয়েছিল। তিনি পিরিয়ডের পর স্কুলে গিয়ে দারুণের সঙ্গে ঝামেলা বাঁধত। এখন যারা সিনিয়র শিক্ষক তারা ছিলেন রুয়াদের তৎকালীন শিক্ষক। এখন সে শিক্ষক হবার পরেও স্কুলে আর অসময়ে আসে না। তার পিরিয়ডের সময় হলে ছাত্ররা তার অপেক্ষায় বসে থাকে, রুয়াদ স্যার কখন আসবে ক্লাসে। সিনিয়র শিক্ষকেরা এসে ছাত্রদের সান্ত্বনা দিয়ে যায়, আমরা জীবনে ওকে ক্লাসে পাইনি, তোরা পেলে আমাদের সাথে অবিচার হতো না, বসে থাক, বিকেল চলে আসবে কোনো এক সময়, কখন জানি স্কুলের থেকে তাকে লাঠি মেরে বের করে দেওয়া হবে। ছাত্ররা এই নিয়ে চিন্তায় আছে। তারা ঠিক করেছে রুয়াদ স্যারের গলা জড়িয়ে ধরে অনুরোধ করবে, রুয়াদ স্যার আপনি একটু নিয়ম হোক অথবা চাকরিটাই পার্মানেন্ট করুন, নয়তো আপনাকে কিক মারা হবে, আমরা আপনাকে হারাতে চাই না। ভার্সিটি লাইফ সে এক ভাইরাল কোচিং সেন্টার চালাতো। কোচিং সেন্টারের নাম ছিল আয়ুর্বেদিক কোচিং সেন্টার। অভিভাবকদের কেউ কেউ বলতেন রুয়াদ যেহেতু গাছের বিজ্ঞানী, সে বোধ হয় কোনো গাছালি নিয়ে কোনো আশ্চর্য রকমের আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে ছাত্রদের খাইয়ে পড়ায় মনোযোগী করে। কিন্তু রুয়াদ নামটা দিয়েছিল গভীর উদ্বেগে। আয়ুর্বেদ সংস্কৃত শব্দ, অর্থাৎ হলো জীবনবিদ্যা। সে একজন খাঁটি জীববিজ্ঞানী। ভবিষ্যতে সে গাছ আর মানুষকে এক ক্লাসে গুলিয়ে শরবত বানানোর মতো দুনিয়া উল্টা নতুন আবিষ্কার করবে, এমন সম্ভাবনা রয়েছে। কোচিং সেন্টারের নাম সেই অনুযায়ী। তার নামের এত জোর ছিল যে ছাত্রদের জায়গা দেওয়া মুশকিল হতো। ছাত্ররা তাকে পছন্দ করে, এমনকি সে যে শিক্ষকদের জ্বালিয়ে মেরেছে তারাও তাকে অপছন্দ করতে পারে না। এই অপছন্দ না করতে পারা নিয়ে শিক্ষকেরা প্রায় ডিপ্রেশনে থাকে। এসব কারণে তাকে কিক মারা হচ্ছে না। তার অনিয়মেও অজাতি। তার পিরিয়ড ছিল চতুর্থ পিরিয়ড। সে হেলে দুলে দুপুরবেলা স্কুলে গিয়ে দেখছে ষষ্ঠ পিরিয়ড চলছে। অবিবাহিত সুন্দরী ম্যাডাম বাংলা ব্যাকরণের সমাস পড়াচ্ছে। সমাসের মধ্যে তিনি তার জানা সংস্কৃত ভাষা ছাত্রদের বলে বোঝাচ্ছে। তাম অহম অনুক্ষর খামি তাম বিনা ন জন্নিবাণী কৃপয়া ম্যাম তজ্জমা জবগচ্ছতি অহম বিশ্ব পিবিয়ম। অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, দয়া করে আমায় ছেড়ে যেও না, যদি এমন করো আমি বিষ খাবো। ছাত্ররা ধরে নিল ম্যাডাম বয়সকালে প্রেমে দিওয়ানা হয়ে কাউকে এই কথা বলেছিলেন। তারা হেসে কুটি কুটি হচ্ছে, কিন্তু দরজার সামনে রুয়াদকে দেখে সব হিপনোটাইজ রোগীর মতো হলো। তাদের চোখের মনি গোল গোল ঘুরতে লাগলো। সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা পরা আর্মিদের মতো উচ্চতাওয়ালা রুয়াদ চোখে রিমলেসের চিকন সাদা চশমা পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। তার বাঁ হাতে তর্জনী আঙ্গুলটা একটা আংটি রয়েছে, সেটা দুটো স্তর, ওপরের স্তরটা নিচের স্তরের ওপর ঘেরা। রুয়াদের কাজ হলো সারাদিন সেটাকে বৃদ্ধ আঙ্গুলে ঘুরিয়ে ঘোরানো। এখনও তাই করছে। তাকে দেখে ম্যাডাম পড়ানো থামালো। রুয়াদ দাঁত বের করে হেসে বলল, আপনাকে আজকে অত্যধিক সুন্দর লাগছে ম্যাডাম মনুষা কৈলারাজি। ম্যাডাম কঠিন গলায় বলল, আপনি রোজ এই কথাই বলেন, তাও আবার ভুলভাল নামে ডাকেন। আমার নাম মোনালিসা, মনীষা কৈলারানা। কৈলারা সঞ্জয় দত্তের বইয়ের পদবী, আর মনসা হলো সাপের দেবী। তাহলে তো ঠিকই বলেছি না? ম্যাডাম সরু গলায় চেঁচিয়ে উঠল, কি বললেন আপনি? রুয়াদ হাসলো, ভুল বুঝবেন না, সুন্দরীরা ভুল বুঝলে দুঃখটা বেশি লাগে। ঘটনা হলো মোনালিসা তো আর আপনার সঠিক নাম না, বানানো নাম। আমিও দিলাম একটা বানানো নাম। এইভাবে যে কেউই আপনাকে নিজের মতো বানিয়ে যা ইচ্ছে রাখতে পারে, ঠিক না? ম্যাডাম রেগে কটমট করে বললেন, কে আমাকে আপনাকে এরকম নাম দিতে বলেছে? রুয়াদ হেসে বলল, জি আমি বলেছি। মোনালিসা খুব চর্চার বস্তু হওয়ায় মেয়েরা তার নামে নিজের নাম রাখতে খুবই পছন্দ করে, কিন্তু বাপ মা তো এসব বোঝে না, তাই নিজেরা কাস্টমাইজ করে দেয়। ঠিক বলছি না? আদাবের সঙ্গে কথা বলুন। আদব কে? তার সাথে আমি কেন কথা বলতে যাব? তার সাথে আমার চেনা জানা রয়েছে কি? লেনাদেনা কিসের? অপরিচিত কারোর সঙ্গে আমি কথা বলতে পারবো না। ম্যাডাম রাগে কাঁপতে লাগলো। রুয়াদ তা দেখে চমৎকার করে হেসে হাত নেড়ে নেড়ে মন্ত্রপাঠ করার ভঙ্গিতে সংস্কৃত ভাষায় আওড়ালো, রাখবেন না ম্যাডাম? কেন না? ভগবদ্গীতাও বলা আছে।
ভগবত গীতায় বলা আছে, ক্রোধাং ভবতি সন্মোহং, সন্মোহং সংভৃত্তং, সংমোহং স্মৃতি সংভৃত্তাং, বুদ্ধিনাশং বুদ্ধি নাশাতাং প্রাণস্যতি। ম্যাডাম ঝাড়া মেরে নিজের ব্যাগ নিয়ে চলে গেলেন শিক্ষাক্ষেত্র থেকে। রুয়াদ হেসে ভেতরে ঢুকে সবাইকে বলল, গুড মর্নিং কমরেডস। রুয়াদ স্যার তাদেরকে কখনো ছাত্র নয়, ডাকে কমরেড। লোকে শেখায় কমরেড মানে খারাপ কিছু। বামপন্থী রাজনৈতিক দলের কর্মীরা একে অপরকে ডাকে। রুয়াদ স্যার বলে কমরেড মানে সঙ্গী বন্ধু, যারা এক পথে একই উদ্দেশ্যে উৎসর্গ প্রাণ দিয়েছে, হেঁটেছে। এরা একটাকে পাগল হয়ে যায়। গোটা দুনিয়া কমরেড ডাকের বিরুদ্ধে গেলেও ওরা রুয়াদ স্যারের কমরেড হতে জান পরাণ দিতে প্রস্তুত। স্যার যখন কমরেড ডাকে ওদের মন চায় একেবারে স্যারকে বুকের সাথে জড়িয়ে ধরতে। এমন অদ্ভুত শোনাতে পারে একটা ডাক। সবাই বলল, গুড মর্নিং স্যার। এখন বাজে বেলা 2টো স্যার। যতক্ষণ আকাশে সূর্য থাকবে ততক্ষণ সকাল, সূর্য ডুবলে রাত। দুনিয়ায় বেলা মোট 2টো, বুঝলে? সবাই রুয়াদ স্যারের যুক্তিতে ঘাড়কাত করে। রুয়াদ স্যার যুক্তি ছাড়া কথা বলে না, সে ভুলে কথা বলতেই পারে না। রুয়াদের হার্ট ডাই ভক্ত হলেন নগেন, দাঁড়িয়ে পড়ল, স্যার আপনি এখন ক্লাস নেবেন? এখন তো মনসা তো খুব মনীষা ম্যাডামের ক্লাস স্যার। ম্যাডাম তো চলে গেল। তো খগেন, তুই কি চাইছিস ক্লাসটা খালি যাক? না, এটা ঠিক না। তিনি চলে গেলেন, সময়টা আমি কাজে লাগাই। স্যার আমার নাম খগেন। স্যার আমার নাম নগেন। আপনি সবসময় খগেন ডাকেন, সবাই আমাকে খগেন মাল বলে ডাকায়। ঠিক আছে খগেন, আর ভুল হবে না, আমি তোর নাম রাখবো। নগেন দুঃখে হতবিহ্বল হয়ে পড়ল। রুয়াদ স্যার ক্লাসের অনেকেই এমন চমৎকার নাম দিয়েছে, যেমন ক্লাসের ক্যাপ্টেনের নাম রক্তিম, স্যার তাকে ডাকে লালটু। এটা একটা নাম হলো? রুয়াদ স্যারকে জিজ্ঞাসা করা হলো, স্যার ওকে লালটু কেন ডাকেন? রুয়াদ স্যার বলল, রক্ত লাল তাই ডাকি লালটু। তো স্যার রক্ত লাল, তো লাল ডাকবেন, লালটু কেন? ওর কি নাম রক্ত? ওর নাম রক্তিম। ওর নামে রক্তের শেষ যেমন ম রয়েছে, আমার নামেও লালের শেষ 2 কিলোরিজ রয়েছে। সবাই রুয়াদ স্যারের যুক্তিতে মুগ্ধ। তারা 120 ডিগ্রি করে মাথা কাত করে সম্মতি জানালো। আজকের ঘটনার ক্ষেত্রেও তারা জানে রুয়াদ স্যারের ইচ্ছে করে মোনালিসা ম্যাডামকে খেপিয়ে ক্লাস ছেড়ে করলো, যাতে সে ক্লাস নিতে পারে। এরকম কাজ সে প্রায়ই করে। নিজের সময় ক্লাস নেই, সে অন্য টিচারদের ক্লাসের সময় এসে এ ধরনের কাণ্ড বাঁধায়। এখন কোনো বড় সমস্যা ব্যাপারটা জানতে আসলে উল্টো ম্যাডামের দোষ হবে, কারণ রুয়াদ স্যার বলে, ম্যাডাম ক্লাস ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে। আমি সুহৃদয় টিচার বলে এই সময়টুকু পড়ালেখা করিয়ে পুষিয়ে দিচ্ছে ছাত্রদেরকে। ম্যাডাম বড় স্যারের কাছে কট খাবেন উল্টো, কারণ রুয়াদের যুক্তির কাছে দুনিয়া পানি। রুয়াদ লম্বা দেহটা নিয়ে বোর্ডের সামনে দাঁড়ায়। সবাই উৎসুক হয়ে চেয়ে আছে রুয়াদ স্যারের কি বলবে। রুয়াদ স্যার কখনো চেয়ারে বসে না, তার নাকি অস্থির হয়। সে যখন এই ক্লাসের ছাত্র ছিল, তার শিক্ষকরা এসে ওই চেয়ারে বসতেন। চেয়ারটাকে অসামান্য কিছু মনে হয়, কেউ ওখানে বসা অসম্ভব একটা ব্যাপার। বদ্ধ হয় সে বদ্ধ ধারণা ও অস্তিত্বটা এখনও রয়ে গেছে তার। টিচারদের চেয়ারে বসে না, সে চেয়ারের হেলান দেওয়ার পিঠবোর্ডের ওপর কুনুই ঠেকিয়ে ঝুঁকে দাঁড়ায়। এটা তার স্বভাব। আজও পাঞ্জাবির হাতে গুটিয়ে চশমা খুলে টেবিলে রাখে। ওভাবেই দাঁড়িয়ে বলল, তোদেরকে যদি আমি এখন বলি আজ স্কুলের ছুটির পর সোজা বাড়ি গিয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নিতে, আমরা রাত 11টায় সফরে বেরোবো। ব্যাস, রুয়াদ এইটুকু উচ্চারণ করতে পারলো। ততক্ষণে গোটা ক্লাস এমনভাবে চেঁচিয়ে উঠল যেন ফুটবল স্টেডিয়ামের গ্যালারিতে বসা দর্শকেরা লাফিয়ে উঠে পছন্দের দল গোল করল। সবার আনন্দে মনে মনে কেঁদে ফেলল। মনের রুমাল নিয়ে চোখ মুছে নিয়ে সম্বন্ধে জিজ্ঞাসা করলো, কোথায় স্যার? আমরা কোথায় যাচ্ছি? সিলেট। ধর কম বেশি 5 দিনের সফর। ক্লাস 10 5 দিন স্কুল থেকে গায়েব থাকবে। বেশ আনন্দে ক্লাসরুম বাখারা প্রতিবন্ধ হয়ে গেল। কিন্তু এই যে রুয়াদ স্যারের দোষ,
রাত 11টার গাড়ি, আর এখন এসে কেউ খবর দেয়? আগে দেওয়া যেত না? বাড়িতে ম্যানেজ করবারও যে একটা ব্যাপার আছে কি নাকি? রোয়াজ স্যারকে কে বোঝাবে? তবুও এরা সবাই মনে মনে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, এভাবেই দিন রাত চলে যাক, মন আমাদের বারবার বলে যাক, রোয়াজ স্যারকে ভালোবেসে কোনো ভুল করিনি আমরা। রোয়াজ স্যার ডেকে বলল, বাড়িতে কি বলবি? ভ্রু নাচিয়ে হাসলো রোয়াজ স্যার। তোরা জানিস কি বলবি? সাথে স্যার চট করে চোখ মারলো ওদের উদ্দেশ্যে, সাথে ঠোঁটে স্মিত হাসি ফ্রি। ছাত্রদের হাসি উপচে পড়লো রোয়াজ স্যারের ওপর। ওদের ধারণা জেলা স্কুলের মেয়েরা না থাকলেই ভালো হয়েছে, নয়তো এই যে রোয়াজ স্যার হাসলে ক্লাসের ফটফটা মেয়েদের লাশ পড়ে যেত। এত সুন্দর আর চমৎকার লোকটা ছেড়ে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে যেতে মন সায় দেয় না তাদের। তাদের সবার এখন একটাই স্বপ্ন, স্কুল ফাইনাল শেষে আনন্দমোহনে ভর্তি হবার, কারণ ওখানে রোয়াজ স্যার পড়াতো। কেউ কেউ চিন্তিত হয়ে বলল, স্যার চাঁদা? কিছু না, কেউ চাইলে পকেটে কানা করিয়ে বা নিতে না হলেও চলবে। একটা মালদার পার্টি আছে। মালদার পার্টি অবশ্যই এই আদ্রিজ, তাই না? আপনাদের কি মনে হয়? আমার তো সেটাই মনে হচ্ছে। তোরা খালি বইয়ের ব্যাগ হয়ে চললেই চলবি। কিছু তোরা খালি বাইর হয়ে আসতে পারলেই হবে রাত 11টায়। বাসে সিট নাকি খালি হচ্ছে। এই যা বাড়ি গিয়ে গুড বয় সাবান মেখে গোসল করে বের হয়ে আয় সময় মতো। নগেন বলল, স্যার ওটা লাইট বয় সাবান দিয়ে। চুপ থাক খগেন। লাইফ বয় যুক্তিবিজ্ঞানের অর্থনৈতিক নাম। জীবন ছেলে, এটা আমার কি নাম? গুড বয় সাবান মানে ভালো ছেলে সাবান। ভালো ছেলেরা গুড বয় সাবান দিয়ে গোসল করবে, অথবা কেউ গুড বয় সাবান দিয়ে গোসল করলে ভালো ছেলে হয়ে যাবে। এই নামে যুক্তি ও অর্থ দুটোই আছে, বুঝলে? সবাই এবার মুগ্ধ হয়ে রোয়াজ স্যারের চিন্তাভাবনার ওপর। সবার মনে মনে পরিকল্পনা আটা শেষ। এখন তারা বাড়িতে গিয়ে বলবে, রোয়াজ স্যার আমাদের সাথে আমরা একটা প্র্যাকটিক্যাল বায়োলজি সফরে যাচ্ছি। পড়ালেখা খুবই সহযোগী সফর ওটা। এসএসসিতে বায়োলজি নাম্বার 98 কনফার্ম। রুয়াদ বেরিয়ে এলো স্কুল থেকে। আদ্রিজ সফরের আয়োজন করেছে, আর কিনা সিট খালি, আবার সে যাবে বিনা পয়সাতে। এই সফর বরবাদ। ওয়াশরুমের টিস্যুর খরচ বাদা আদ্রিজ দেবে। টাকায় সবরে হেমন্ত ঋতুর গাছের পাতার মতো। স্কুলের ফটকের সামনে দাঁড়িয়ে তার মনে হলো আদ্রিজকে সে 12টার বাজারে আসতে বলেছে, এখন 2টো বাজছে। ব্যাপার না, মাত্র 2 ঘন্টা লেট। আদ্রিজ উচিত একটু ধৈর্যশীল হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা। পকেটে হাত রাখলেও পাঞ্জাবির কলার থেকে খুঁজতে যাবে একটা বোতাম ছাড়া পকেট আল্লাহ অবস্থায় আর কিছু নেই। এই রিকশায় উঠল বাজারের উদ্দেশ্যে। পৌঁছে 2:20 মতো লাগলো। আদ্রিজ বাজারের মধ্যে একটা দোকানের সামনে ব্যানারের নিচে একটু ছায়ায় দাঁড়িয়ে গা হাত পা চুলকাচ্ছে। রোয়াদ ডান হাত নেড়ে হাসলো। আদ্রিজের সামনে ভাবান্তর হলো না, মুখে কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ ছিল না। রুয়াদ রিক্সা থেকে নামতে নামতে বলল, ভাড়া দে। পর্ব এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।